আসতে হবে এবং এখনকার আমাদের যে অর্থনৈতিক একটি গতি এসেছে এর সাথে আসলে আমরা শুধুমাত্র আরো উন্নতির কথাই ভাববো, পিছিয়ে যাওয়ার কথা ভাবতে পারবো না আসলে। তো যে কথাগুলো হচ্ছিল উনি বলছিলেন যে আমরা আসলে বেশ কিছু ক্ষেত্রে এই প্রবলেম ফেস করছেন ওনারা, এবং এখন যে অর্থনীতির আকার এটি বেশ বেড়েও গেছে। তো এখন আর আমরা আগের উদাহরণ যেই দলই হোক তাদের কাছ থেকে আমরা চাবো না যে এই ধরনের কর্মসূচি আসুক। এই সেক্টরগুলোতে আর কিভাবে হেল্প করা যায়? না, আমি আজাদ যেগুলো বলেছে, অর্থনীতির যে চলমান প্রক্রিয়া, এটা একটা চলমান প্রক্রিয়া। ইকোনমি গ্রো করতেছে ওভার দি লাস্ট, এই যে গত 15-20 বছর ধরে ইকোনমির একটা টেন্ডেন্সি, যেমন বিএনপির লাস্ট গভর্নমেন্টের সময় 6.7, আমি মনে করি সেই ধারা যদি আজকে অব্যাহত থাকতো, আমি মনে করি বিএনপি সে ধারা অব্যাহত আজকে 8%-এর উপরে গ্রোথ হতো। যে অর্থনৈতিক চাকা সচল রাখতেই হবে আমাদেরকে, আমি আজকে সেখানে একমত। অর্থনৈতিক চাকা সচল রাখতে হবে, গণতন্ত্র, সংবিধান যেখানে প্রশ্নের মৌলিক বিষয়। ও বলছে ওই ভাষা আন্দোলন আলাদা, না আলাদা না, এটা আরো গুরুত্বর। দেশ স্বাধীন করে যেখানে আমি আমার সংবিধান, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার নিরাপত্তা, আইনের শাসন যেখানে আজকে বাধাগ্রস্ত হচ্ছে, সেটা একটা নতুন আন্দোলনের মাধ্যমে আপনাকে মুক্ত করতে হবে। আর বাংলাদেশের উন্নয়নের যে চাকা ঘুরছে, সেটা আমি বলছি, সেটা আমরা সেখানে বিশ্বাসী। আজকে বিদেশে আমাদের মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া যেতে পারছে না সরকারের কূটনীতির যে দৈন্যতার কারণে। আজকে দেশের মধ্যে সরকার যেভাবে ঋণ নিচ্ছে ব্যাংক থেকে, সেই ঋণ যদি প্রাইভেট সেক্টরের কাছে যেত, আজকে বিনিয়োগ হতো। আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি, কিছু কিছু ব্যাপারে তো আসলে বিরোধী দল হোক সরকারি দল হোক সবার মত পার্থক্য থাকলে চলবে না। আপনি অর্থনৈতিক যে ব্যাপারগুলো বলেন, এগুলোর কিছু প্রায়োরিটির ব্যাপার আছে যেগুলোতে কিন্তু একমত থাকতে হবে, এবং এই দূরত্বগুলো কিন্তু আমাদেরকে কোনোভাবেই লাভ করছে না। তো এই দলগুলোর দূরত্ব কমানোর ব্যাপারে এখানে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই কনসেনসাস কেন হচ্ছে না? কারণ প্রধানমন্ত্রী যখন ভারতে যায় এই যে চুক্তি করার আগে, আমরা তো অনেকে অফার করেছি ওনার সাথে বসার জন্য। মনমোহন সিং বিরোধী দলের সাথে সভা করে এখানে বাংলাদেশে আসছে, আমরা পারি নাই। আমরা প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করেছি, আপনি আমাদের সাথে বসেন, উইল সাপোর্ট ইউ। আপনি ভারতে যাচ্ছেন, ইউ নিড দ্য সাপোর্ট অফ দ্য হোল কান্ট্রি। ওনারা তো সেটা করেন নাই। মেজর কোনো ইস্যুতে ওনারা বিরোধী দলের সাথে কথা বলবেন না, নির্বাচন সম্বন্ধে কথা বলবেন না। তাহলে কিভাবে হবে? আমরা তো অফার করছি বারবার, আমরা একটা বাজেটও দিচ্ছি। আপনি দেখেন কোনো সময় রাজনীতিতে কোনো বিরোধী দল বাজেট দেয় নাই। আমরা বাজেট ভাবনা গত 3 বছর দিয়ে আসছি, এই বছর আমরা বাজেট ভাবনা দিচ্ছি। অর্থাৎ আমরা সরকারকে সাপোর্ট করতে চাচ্ছি। যে খালি দোষারোপ করে তো লাভ হবে না, আমি অল্টারনেটিভ দিচ্ছি। তুই আজাদ সাহেবকে একটু বলবো যে এখানে যদি আপনি বলেন যে এই দু দলের মতপার্থক্য কিভাবে কমানো যায়। যারা খসরু সাহেব যে বক্তব্য দিয়েছেন, উনি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, অপোজিশন তখন কিন্তু আবার এইরকম হরতাল, তাদের কাছে আমরা গিয়েছি, তারা তখন একই বক্তব্য দিয়েছেন। আবার হয়তো আগামী দল যদি বর্তমান এই যারা আছেন ক্ষমতায়, তারা অপোজিশন এই কথাই বলবেন, জাস্টিফাইড করার চেষ্টা করবেন। বাট আমরা 16 কোটি মানুষকে, আমাদেরকে তো একটু রেসপেক্ট দেওয়া উচিত, বিকজ উই আর দ্য ট্যাক্স পেয়ার। আমাদের টাকায় আজকে পার্লামেন্ট চলে। আপনি দেখুন, যে যখনই বিরোধী দল যায় পার্লামেন্টে কিন্তু কেউ যায় না, ওই যায় শুধু মানে না গেলেই যত নয়। অথচ পার্লামেন্টের সুযোগ থেকে কিন্তু কেউ ওই করে না। মানে এই মনে করেন এই ডিউটি ফ্রি গাড়ির কথাই বলি, কেউ কি বলেছেন একজন সংসদ সদস্য যে না, আমি যেহেতু পার্লামেন্টে যাচ্ছি না আর এই জনগণের ট্যাক্সে চলে, আমি এই সুযোগটা নেব না? আমার জানা নাই, আপনারা জানেন কিনা সাংবাদিকরা, আমি জানি না। নিয়েছে পার্লামেন্টে গিয়া যেসব ভাষা ব্যবহার হয়, আমি মনে করি তাতে জনগণকে তিরস্কার করা হয়, যারা আমরা নিরীহ মানুষ, যারা ট্যাক্স দিয়ে যাদের টাকা দেশ চলে। পাশাপাশি আমি মনে করি যারা রাজনীতি করেন, যারা দেশ পরিচালনা করেন, তারা দেশপ্রেমিক, নিঃসন্দেহে আমরা উই পে রেসপেক্ট টু দেম। কিন্তু দেশের মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া, দেশের মানুষকে জীবন নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি কালচারে আমরা কখনো রেসপেক্ট জানাইতে পারি না। সেই কারণেই আমি মনে করি আপনি যেটা বলেছেন যে ব্যবসায়ীরা কোনো উদ্যোগ নেবে কিনা, কারণ ব্যবসায়ীরা অতীতে অনেক উদ্যোগ নিয়েছে, কিন্তু রাজনীতিবিদরা একটি ব্যবসায়ীদের চেয়ে কম বুঝে, নিঃসন্দেহে কম বুঝে না। তারা বুঝে, তাদের চেয়ে স্ট্যাটিস্টিক্স আমার চেয়ে কোনো অংশে কম নাই, যে একদিনের হরতালে আপনার 2005-এ ইউএনডিপি তারা একটা পরিসংখ্যান করেছিল, তাতে দেখা গেছে মোর দেন 500 crore টাকা, 560 কোটি টাকার মতন একদিনে খরচ হয় শুধু অর্থনৈতিকভাবে।
আর আজকে যে অর্থনীতির আকার, সেখানে 1,000 কোটি টাকার উপরে ক্ষতি হচ্ছে শুধু অর্থনৈতিকভাবে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইমেজ এমনভাবে টার্নিশ হচ্ছে যে বাংলাদেশ একটা অসহিষ্ণু দেশ, এখানে কোনো জীবনের নিরাপত্তায় মানুষের যে কোনো সময় হরতাল আসবে, যে কোনো মানুষের জীবন কেড়ে নেবে, যে কোনো সময় গাড়ি ভাঙবে, গাড়ি আপনার আগুন দেবে, এইরকম একটা দেশ। অতএব ওখানে নিরাপদ না, ওই দেশে বিনিয়োগ করতে যাবে না, ওই দেশে ট্রাভেল করা যাবে না। সেই রকম একটা আমি মনে করি সবাই, সকল, নট অনলি অপোজিশন, যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বে নেয়, সকলে মিলে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, দেশের অর্থনীতিকে পঙ্গু করতে পারে, দেশের কর্মসংস্থানকে সংকুচিত করতে পারে, এই সব মৌলিক ইস্যুতে তাদের একমত হওয়া উচিত। যে আমরা যে যখনই অপোজিশনে যাই না কেন, যে যখনই আমরা বিরোধী দলের পজিশনে থাকি না কেন, আমরা এই কিছু কিছু ফান্ডামেন্টাল জিনিসে একমত হওয়া দরকার বলে আমি মনে করি। আর সেই ব্যাপারে আমরা এফবিসিসিআই সহ বিভিন্ন পেশার মানুষের সাথে আমরা অতি সত্বর তাদের সাথে মত বিনিময় করে আমরা ঐক্যমত হওয়ার চেষ্টা করব যে আগামী দিনে যারা নির্বাচিত হতে চায়, এই সব জিনিসে যারা কমিটমেন্ট দিবে তাদেরকে আমরা ভোট দিব। এইভাবে আমরা একটা জনমত তৈরি করার চিন্তা করছি। আমরা আবার আলোচনায় ফিরে আসবো। দর্শক, সময় হয়ে গেল একটি বিরতির পর আবার